দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য, সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষ। সব ঠিক থাকলেও কেন উপমুখ্যমন্ত্রী হলেন না নীতিশ পুত্র নিশান্ত? বাবার নীতি না অন্য কিছু? কমিশন ভোটার তালিকা থেকে বার করেছে, এরপর ভারত ভূমি থেকে বার করব কোচবিহারের শাহ। পাশে মোল্লা আছে সাবধান, শুভেন্দুর বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। সম্রাটের শপথে দেশের 16 রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী, অধিকাংশই দল বদল। আসছি বিস্তারিত খবরে। ভোটের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানিতে নতুন মোড়। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায় আগামী 6 মে পর্যন্ত। তবে এদিনের সংক্ষিপ্ত শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে বকেয়া মেটানো নিয়ে যে তথ্য পেশ করা হয়েছে তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সরাসরি অভিযোগ, সুপ্রিম কোর্টে ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য সরকার। এদিন শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিবাল দাবি করেন, সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির পরামর্শ মেনে রাজ্য সরকার পদক্ষেপ করছে। তিনি আদালতে জানান, ইতিমধ্যেই প্রায় 6,000 কোটি টাকা মহার্ঘ ভাতা বাবদ সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছে। রাজ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট বা কাজের অগ্রগতির খতিয়ানও জমা দেয়। বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চ জানায়, ডিএ দেওয়ার প্রক্রিয়া যে শুরু হয়েছে তা স্পষ্ট। তবে বন্টন বা হিসাবে কোনো খামতি থাকলে মামলাকারীদের প্রথমে আদালতের নিযুক্ত কমিটির কাছে যেতে হবে। আদালত আপাতত রাজ্যের রিপোর্টটি খতিয়ে দেখার জন্য সময় নিয়েছে। রাজ্যের এই 6,000 কোটি টাকা দেওয়ার দাবিকে স্রেফ মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীদের নেতা ভাস্কর ঘোষ। তাঁর অভিযোগ, শুনানি ঠিক শুরু হওয়ার মুখে রাজ্য এই রিপোর্ট পেশ করেছে যাতে আদালত তা পড়ার সময় না পায়। ভাস্করের দাবি, রাজ্য সরকার যে টাকা দেওয়ার কথা বলছে তার প্রতিফলন কর্মচারীদের অ্যাকাউন্টে ঘটেনি। হিসাব ও তথ্যে বিস্তর গোলমাল রয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার কিভাবে এত বড় মিথ্যা তথ্য দেয় তা ভেবে আমরা অবাক হচ্ছি। রাজ্য সরকার ডিএর টাকা মেটানোর জন্য এবং প্রশাসনিক কাজের জন্য যে অতিরিক্ত সময় চেয়েছিল তারও বিরোধিতা করেছে ভাস্কর। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পোর্টাল তৈরি ও সার্ভিস বুক পরীক্ষার কাজে সময় লাগছে। এর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে ভাস্কর বলেন, সরকার যদি আমাদের উপর দায়িত্ব দেয় তবে বিনা খরচায় অত্যন্ত অল্প সময়ে আমরা এই কাজ করে দিতে পারি। আসলে সময় নষ্ট করে প্রক্রিয়াটি পিছিয়ে দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য। আদালত স্পষ্ট করে দিয়েছে, যদি কোনো কর্মচারী ডিএ না পেয়ে থাকেন তবে তাদের কমিটির কাছে আবেদন করতে হবে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ঠিক মুখে ডিএ মামলার শুনানি মে মাসে পিছিয়ে যাওয়ায় আন্দোলনকারী মহলে কিছুটা হতাশা তৈরি হলেও তথ্যের সত্যতা নিয়ে আইনি লড়াই জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে যৌথ মঞ্চ। এখন দেখার 6 মে সুপ্রিম কোর্ট ডিএ মামলায় রাজ্যের আর্জি নিয়ে কী সিদ্ধান্ত নেয়। সব জল্পনার অবসান ঘটিয়ে বিহারে তক্তাবলট হয়ে গেল। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার পাটনার কুর্সিতে বসলেন কোনো বিজেপি নেতা। যে সম্রাট চৌধুরী এতদিন নীতিশ কুমারের ডেপুটি ছিলেন, তিনিই এবার বিহারের বস। এতদিন শোনা যাচ্ছিল সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হলেও 2 উপমুখ্যমন্ত্রী পাবে জেডিইউ। তাঁদের মধ্যে একজন হতে চলেছেন নীতিশ কুমারেরই ছেলে নিশান্ত কুমার। কিন্তু তেমনটা হলো না। জেডিইউ থেকেই 2 জন উপমুখ্যমন্ত্রী হলেন, তাতে নিশান্তের নাম নেই। একজন উপমুখ্যমন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব, অপরজন বিজয় চৌধুরী। দুজনেই সিনিয়র নেতা, কিন্তু কেন উপমুখ্যমন্ত্রী হলেন না নিশান্ত? শোনা যাচ্ছে গোটা দল চাইছিল নিশান্ত উপমুখ্যমন্ত্রী হন। তাতে বারবার অনুরোধও করা হয়, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হয়নি। এমনকি নীতিশ কুমার নিজেও চাইছিলেন তাঁর ছেলে উপমুখ্যমন্ত্রীর কুর্সিতে বসুন। মঙ্গলবার পর্যন্ত তিনি নিশান্তকে বোঝান যাতে তিনি উপমুখ্যমন্ত্রী হতে রাজি হন, কিন্তু নিশান্ত রাজি হননি। বাবার অনুরোধও রাখেননি তিনি। কিন্তু কেন রাজি হলেন না নিশান্ত? তাহলে কি বাবা এতদিন ধরে যে পরিবারতন্ত্র বিরোধী অবস্থান ধরে রেখেছিলেন সেটা ধরে রাখার জন্যেই ওই সিদ্ধান্ত?
নাকি অন্য কোনো কারণ? নিশান্তের যুক্তি হলো, এতদিন নীতিশ কুমার যে পরিবারতন্ত্রের বিরোধিতা করে এসেছেন, তিনি এখনই সাংবিধানিক পদে বসলে সেই অবস্থানের ঠিক উল্টো পথে হাঁটা হবে। তাছাড়া নিশান্ত জানেন, এখনই তিনি এত বড় পদে বসে গেলে দলের সিনিয়র নেতাদের কারো কারো মনে ক্ষোভ তৈরি হতে পারে। নিশান্তের আরও যুক্তি, রাজনীতিতে তিনি সদ্য পা রেখেছেন, সেদিক থেকে দেখতে গেলে তিনি শিক্ষানবিশ, আপাতত শুধুই শিখতে চান, অভিজ্ঞতা অর্জন করতে চান, বিহারকে বুঝতে চান। শোনা যাচ্ছে কোনো সাংবিধানিক পদে বসার আগে বিহারের যাত্রা করবেন নিশান্ত। বাবার ছায়ার বাইরে বেরোনোই উদ্দেশ্য তাঁর। কোচবিহার জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কমিশন ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে, এরপর ভারতভূমি থেকেও অনুপ্রবেশকারীদের সরানো হবে। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আজ একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন। বিভিন্ন জনসভা থেকে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানোর সম্ভাবনা রয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মাঠে নামছেন। সংগঠনকে চাঙ্গা করতে এবং ভোটের আগে জনসংযোগ বাড়াতে তাঁর একাধিক সভা নির্ধারিত রয়েছে। পয়লা বৈশাখের দিনেও রাজনৈতিক প্রচার যে কতটা তুঙ্গে, তা এই কর্মসূচি স্পষ্ট করে দিচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে নেতাদের সভা সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে নববর্ষের দিনেও থেমে নেই ভোটের লড়াই, বরং উৎসবের আবহে আরও তীব্র হচ্ছে রাজনৈতিক দরজা। এখন দেখার, এই প্রচার যুদ্ধ ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে। একাধিক বিতর্কিত মন্তব্য করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। বিতর্কিত মন্তব্য করে মুসলিমদের অপমান করার অভিযোগ রয়েছে। নন্দীগ্রামে একটি রোড শোতে তাঁকে বলতে শোনা গেছে, পাশে মোল্লা আছে, সাবধান। পাশাপাশি নন্দীগ্রামের মুসলিম পরিযায়ী শ্রমিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বদলা নেওয়ার হুমকি দেন তিনি। নাকে লঙ্কার গুঁড়ো ঘষে দেওয়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু। নির্বাচন কমিশনকে মোট 3টি চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন একটি চিঠিতে লিখেছেন, নন্দীগ্রামে একটি র্যালি চলাকালীন শুভেন্দুকে বলতে শোনা গেছে, পাশে মোল্লা আছে, সাবধান। এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করে তিনি ভোটারদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। তাঁদের যাতে মানুষ ভয় পায়, সেই বার্তা দিয়েছেন শুভেন্দু। এই মন্তব্যকে উস্কানিমূলক বলে দাবি করেছে তৃণমূল। তাদের দাবি নন্দীগ্রামে দাঁড়িয়ে সেখানকার মুসলিম পরিযায়ী শ্রমিকদের হুমকি দিয়েছেন শুভেন্দু। তাকে বলতে শোনা গেছে, নন্দীগ্রামের মুসলমান পরিযায়ী শ্রমিকদের ব্যবহার ঠিক করতে হবে, না হলে 4ই মের পর থেকে নেব। এছাড়াও বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বদলা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। নন্দীগ্রামে একটি জনসভা থেকে তিনি বলেন, আমরা বদলা চাই, সরকার গড়লে নাকে লঙ্কার গুঁড়ো ঘষে দেব। এই সব কারণে শুভেন্দু বিএনএসের 171 নির্বাচনে প্রভাব বিস্তার, 196 ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ উস্কে দেওয়া, 299 ধর্মীয় ভাবাবেগে আঘাত ও 351 ভয় দেখানো ধারাসহ আরও বেশ কয়েকটি ধারায় অপরাধ হিসাবে গণ্য। সেই কারণে বিরোধী দলনেতার বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তৃণমূল। পাশে মোল্লা মন্তব্য করে শুভেন্দু আদর্শ নির্বাচনী আচরণবিধি 4-3-1 ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনের 123 সাবসেকশন 3-এর এ ধারাকে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ডেরেক ওব্রায়েন। এই কারণের পাশাপাশি বদলা নেওয়ার হুঁশিয়ারি ও পরিযায়ী শ্রমিকদের হুমকি দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি আদর্শ আচরণবিধি ভঙ্গের কারণে তাঁকে শোকজ করার আর্জি জানিয়েছে তৃণমূল। পরবর্তী সময়ে তিনি যেন এরকম কোনো মন্তব্য না করেন, তার জন্য কমিশনকে পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। প্রথমবার বিহারের কুর্সিতে বিজেপির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী শপথ নেওয়ার পর এই মুহূর্তে দেশের 16টি রাজ্যে বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রীরা ক্ষমতায়। আরও একাধিক রাজ্যে এনডিএ জোটের শাসন রয়েছে, যে সম্মিলিত বিরোধীদের থেকেও অনেকটা বেশি। কিন্তু বিজেপির এই মুখ্যমন্ত্রীদের তালিকাতেও রয়েছে বিরোধীদের ছাপ। গেরুয়া শিবির যে 16 রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেগুলির অধিকাংশে মুখ্যমন্ত্রী পদে যারা রয়েছেন, তার অন্য দল থেকে আসা বা বিজেপি তথা সংঘের আদর্শের সঙ্গে একসময় সম্পৃক্ত ছিলেন না। বিজেপির মুখ্যমন্ত্রীদের বেশ কয়েকটি তালিকার মধ্যে পড়ে অরুণাচল প্রদেশ পেমা খান্ডু, অসম হিমন্ত বিশ্ব শর্মা, বিহার সম্রাট চৌধুরী, ছত্তিশগড় বিষ্ণুদেও সাই, দিল্লি রেখা গুপ্তা, গোয়া প্রমোদ সাওয়ান্ত,
গুজরাট ভূপেন্দ্র প্যাটেল, হরিয়ানা নওয়াব সিং সাইনি, মধ্যপ্রদেশ মোহন যাদব, মহারাষ্ট্র দেবেন্দ্র ফড়নবিস, মণিপুর ইউমনাম খেমচাঁদ সিং, ওড়িশা মোহনচরণ মাঝি, রাজস্থান ভজনলাল শর্মা, ত্রিপুরা মানিক সাহা, উত্তরাখণ্ড পুষ্কর সিং ধামি, উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ। এই মুখ্যমন্ত্রীদের মধ্যে অরুণাচল প্রদেশের পেমা খান্ডু কংগ্রেস থেকে আগত। 2015 সালে গোটা মন্ত্রিসভা নিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসিতে অতীত সবার জানা। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একসময় অসম গণ পরিষদের সদস্য ছিলেন। মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও প্রাক্তন কংগ্রেসী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও একসময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে খাঁটি বিজেপি হলেও তাঁর ডেপুটি ব্রজের পাঠক একসময় কংগ্রেসে ছিলেন। এই তালিকায় নবতম সংযোজন সম্রাট চৌধুরী। সম্রাট একটা সময় ছিলেন লালুর আরজেডিতে, পরে তিনি যোগ দেন নীতিশ কুমারের জেডিইউতে। সেখান থেকে তিনি যান জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চায়, তারপর বিজেপিতে যোগদান। 2024 সালে তিনি প্রথমবার উপমুখ্যমন্ত্রী হন, এবার সরাসরি কুর্সিতে।